আমাদের কাছের মানুষ আমরা চাই যাতে সারা জীবন তারা আমাদের সাথেই থেকে যাক, কিন্তু প্রকৃতির নিয়মে তাদের একদিন না একদিন চলে যেতেই হয়। তবে এই যাওয়াটা যদি অপ্রাকৃতিকভাবে হয় এবং তার সাথেই তারা যাওয়ার পরে যদি আবারও ফিরে আসে কোনো টানে, তখন বোধহয় সেটা আমাদের খুব একটা আনন্দ দেয় না। নমস্কার, আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবারের জন্য যারা আমায় শুনছেন তাদের জন্য নমস্কার। আমার নাম জো, পেশায় একজন রেডিও জকি এবং নেশায় আমি গল্প শোনাতে ভালোবাসি, গল্প শোনাতে চাই সারা জীবন। আর সেই জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি, যেখানে আমি গল্প শুনি, গল্প শোনাই, কিছুটা আমার, বাকিটা আপনাদের। তবে জীবনের একেবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস। এখানে কিন্তু বানানো কোনো অভিজ্ঞতা শোনানো হয় না, সবটাই মানুষের জীবনের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। হতে পারে ভয়, হতে পারে আনন্দ, হতে পারে মন খারাপের কোনো ঘটনা, কিংবা এমন কোনো এক্সপিরিয়েন্স যা আপনার মনে দাগ কেটেছে। সেই সব নিয়েই তৈরি আমাদের এই প্ল্যাটফর্ম। তাই আপনার জীবনে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে, আপনি কিন্তু সেটা খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে, না হয় রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি আমায় ডিরেক্ট মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুখানা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। একটা পাঠিয়েছেন সুদীপ্তা এবং আরেকটি পাঠিয়েছেন মৌসুমী। এই দুটো অভিজ্ঞতার ক্ষেত্রেই যেমনটা একদম প্রথমে বললাম, আমাদের কাছের মানুষ আমাদের ছেড়ে চলে যান এবং তারা আবার হয়তো কোনো কারণে ফিরে আসেন কোনো এক টানে। কিসের সেই টান এবং কেনই বা তারা ফিরে আসেন, আজ আমি আপনাদের সেটাই শোনাবো। প্রথমেই শুরু করব সুদীপ্তার এক্সপিরিয়েন্স দিয়ে। দুজনেই, সুদীপ্তা এবং মৌসুমী দুজনেই লিখে পাঠিয়েছেন এবং সেটাই আমি আপনাদের পড়ে শোনাবো। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড সুদীপ্তার এক্সপিরিয়েন্স দিয়ে। হ্যালো জো, আমার নাম সুদীপ্তা। অনেকদিন ধরেই তোমার চ্যানেলের গল্পগুলো আমি শুনি। আমার জীবনের একাধিক ঘটনা রয়েছে যেগুলো বেশ রহস্যজনক। প্রায়ই ভাবি সেগুলো তোমাকে বলবো। আজ ঠিক করলাম তারই মধ্যে একটা ঘটনা উল্লেখ করি। প্রথমেই বলে রাখি, পুরো ঘটনাটাই ঘটেছিল আমাদের পরিবারের চারজনকে নিয়ে। চারজনের একসাথে ভুল দেখা কিংবা স্বপ্ন দেখা কতটা বাস্তব কিংবা কতটা সঠিক, যারা শুনছেন তারাই ঠিক করবেন। তোমাকে তুমি বলেই সম্বোধন করছি, কারণ তুমি আমার সমবয়সী হবে। ঘটনাটা আমার এক পিসিকে নিয়ে। আমাদের বাড়িতে ভাড়া থাকতেন এক বৃদ্ধা মহিলা এবং তার মেয়ে। সেই মহিলার স্বামী আমাদের বাড়িতেই মারা যান। তারপর বেশ কিছু বছর পর্যন্ত সেই মহিলা এবং তার মেয়ে আমাদের বাড়িতেই ছিলেন। মহিলাকে আমি মানিমা বলে ডাকতাম, আর তার মেয়েকে পিসি বলতে পারতাম না, কারণ যেহেতু ছোট ছিলাম তাই উচ্চারণ করতে পারতাম না, তাই নাম ধরেই ডাকতাম। তার নাম আমি উল্লেখ করছি না, শুধু এইটুকু বলে রাখি যে সে সাজতে খুব পছন্দ করত, এবং যেহেতু আমিও তখন খুব ছোট ছিলাম তাই তার কাছে প্রায় চলে যেতাম। তার গয়নাগুলো নিয়ে নিজে সাজতাম, শাড়ি পরতাম। সেটা আমার ছোটবেলার একটা খেলা বলতে পারো। যাই হোক, মূল ঘটনাটা ঘটল মানিমা মারা যাওয়ার পর। মেয়েকে অরক্ষণীয়া রেখেই তিনি মারা যান, এবং বাড়ির অনেকেই বলতো যে তারা নাকি তাকে দেখতে পেত। আমাদের আরেক ভাড়াটে জেঠিমাও নাকি তাকে দেখেছিলেন, মানে মানিমাকে দেখেছিলেন, এবং পিসিও নাকি তার মাকে প্রায় দেখতে পেত। যদিও যেমনটা বললাম আমি খুব ছোট ছিলাম, তাই আমার এই ব্যাপারটা খুব একটা স্মরণে নেই। যেটা স্মরণে আছে সেটা হলো পিসির বিয়ের ঘটনাটা। অনেক কষ্ট করে পিসির বিয়ে হলো, কিন্তু বিয়ের 4 মাসের মধ্যেই পিসির জন্ডিস ধরা পড়ে। এমন সাংঘাতিক জন্ডিস আমি জীবনে আর কাউকে হতে দেখিনি। সেই যাত্রায় কিন্তু পিসি আর ফিরে আসেনি। পিসি আমাদেরকে খুব ভালোবাসত। আমার দিদিকে এবং আমাকে দুজনকে জড়িয়ে ধরেই শুয়েছিল পিসি নার্সিংহোমে যাওয়ার আগের দিন। এখন এই যে ঘরে বসে লিখছি, সেই ঘরেই কিন্তু সে আমাদেরকে জড়িয়ে ধরে শুয়েছিল। তখনও জানতাম না এই যে ও চলে যাচ্ছে, আর কোনো দিনও ওকে দেখতে পাবো না। যাই হোক, দীর্ঘ বেশ কিছুদিন লড়াই করে ও চলে গেল।
ওর চলে যাওয়াটা আমাদের বাড়ির প্রত্যেকের কাছেই অত্যন্ত বেদনার ছিল। বলে রাখা ভালো, ও আমাদের বাড়িতে এসেছিল একটা বিয়ে বাড়ি উপলক্ষে। আমাদেরই পাড়ার একটা দাদার বিয়ে ছিল, সেই জন্য ওর শ্বশুর বাড়ি প্রত্যেকেই আমন্ত্রিত ছিল। তবে পিসি বেশ কয়েকদিন আগেই আমাদের বাড়িতে চলে এসেছিল। ওর সমস্ত গয়না, অনেকগুলো শাড়ি সব নিয়ে এসেছিল। শাড়ির প্রতি ওর প্রচণ্ড ভালোবাসা ছিল, এবং সেটাই ছিল ওর চলে গিয়েও আবার ফিরে আসার কারণ। হয়তো তোমাদের অবাস্তব লাগছে, কিন্তু সত্যি বলছি জো, লিখতে গিয়ে এখনো আমার গায়ে কাটা দিচ্ছে। ওর শাড়িগুলো আলমারিতে রাখা ছিল। আমরা চারজন, মানে আমি, বাবা, আমার দিদি এবং মা, আমরা চারজন এক খাটে ঘুমোতাম। এইরকমই একটা ডিসেম্বর মাসের রাত। আমরা চারজনে ঘুমোচ্ছি। হঠাৎ মাঝরাতে চোখটা একটু খুলতে দেখি আবছা মতন কে যেন দাঁড়িয়ে। ভাবছি হয়তো স্বপ্ন দেখছি, তাই আমি আবার শুয়ে পড়ি, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছি না। আমি বুঝতে পারি যে আমাদের চারজনেরই একই রকম অবস্থা। আরো 2-3 বার চোখ খুলে সেই ছায়াটা দেখতে পাই। কিছু যেন বলতে চাইছে সে। একবার যেন মাকে বলল, বৌদি আমার শাড়িগুলো দাও, আমি নিয়ে চলে যাই। মাও নাকি চুপ করে শুয়েছিল। আমি না ভয়ে কাঁটা হয়ে গেছিলাম। ঘটনাটা আমাদের চারজনের সাথেই ঘটেছিল। বাবাকে কোনো দিনও ভয় পেতে দেখিনি সেরম, কিন্তু ওই ঘটনায় আমার বাবাও ভয় পেয়েছিল মারাত্মক। কিছুতেই যেন ওই ছায়াকে অগ্রাহ্য করে ঘুমিয়ে পড়তে পারছিলাম না আমরা। হয়তো আমাদেরকে দেখতে আসার একটাই কারণ ছিল, ওর শাড়িগুলো ফিরে পাওয়া। যাই হোক, সেই রাতটা আমরা এভাবেই চারজনে প্রায় নির্ঘুম কাটালাম। পরদিন সকালে সবাইকে ঘটনাটা বলার পর স্বাভাবিকভাবেই প্রত্যেকে অবিশ্বাস করলেও কেউ কেউ বলল ওর শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত নাকি এমনটাই হবে। আমাদেরকেও সাবধান থাকার পরামর্শ দিয়েছিল অনেকেই। এবার যেহেতু আমাকে আর আমার দিদিকে সেই পিসি প্রচণ্ড ভালোবাসতো, তাই কেন যেন মনের মধ্যে একটাই কথা ঘুরছিল যে আমাদের কোনো ক্ষতি কিন্তু হবে না। কিন্তু মৃত্যুর পরেও কোনো মানুষ ঘরের মধ্যে আসছে, প্রতিদিন আসছে। সেটা বুঝে নিজের মনকে কোনোভাবেই শান্ত রাখা সম্ভব নয়। দ্বিতীয় রাত্রিতেও সেই একই ঘটনা। শাড়ি চাইতে এসেছে সে। আসলে পিসি সাজতে খুব ভালোবাসত, আর শাড়ির প্রতি ওর মায়া ছিল প্রবল। এই ঘটনাটা প্রায় 10-12 দিন কিন্তু আমাদের সাথে এভাবেই ঘটেছে। শেষে একদিন মা এক প্রকার বিরক্ত হয়েই বলেছিল, তুমি তো চলে গেছো, তোমার শাড়ি নিয়ে কি হবে? তুমি চলে যাও, তোমার বর এলে তাকে দিয়ে দেয়া হবে। বললে বিশ্বাস করবে না জো, পিসে মশাই এসে শাড়িগুলো এবং গয়নাগুলো নিয়ে যাওয়ার পর থেকে ওকে আর আসতে দেখিনি। সেই সময় এমনই একটা অবস্থা হয়েছিল আমাদের, আমরা চারজনে ভয়ে কাঁটা হয়ে থাকতাম। আসলে মানুষ হয়তো চলে যায়, কিন্তু তার ভালোবাসার জিনিসটাকে ছেড়ে যেতে তার বোধহয় খুব কষ্ট হয়। হয়তো এই ঘটনাটাও সেরকমই। এখন ভাবি, শাড়িগুলো ছিল বলেই হয়তো মৃত্যুর পরেও কিছুদিন ও আমাদের কাছে আসতো, তারপর থেকে আর আসে না। এই ছিল আমার ঘটনা। আমার জীবনে আরো অনেকগুলো এরকম রহস্যজনক ঘটনা আছে, তোমাদের ভালো লাগলে সেগুলোও শোনাব। ধন্যবাদ। শুনলেন সুদীপ তার এক্সপিরিয়েন্স। বেশ অদ্ভুত,
এবং এইরকম সত্যি অনেক ঘটনাই কিন্তু শোনা যায়, যেখানে মানুষ গিয়েও ওই টানটা মানুষ কাটাতে পারেন না। মানুষ গিয়েও কিন্তু আবার ফিরে আসেন সেই টানের জন্য। আর তারপর যখন টানটা কেটে যায়, তখনই বোধহয় আসল মুক্তি হয়। আপনাদের কি মনে হয়? এই নিয়ে অনেকেরই অনেক জ্ঞান পড়াশোনা রয়েছে। যদি আপনি জানেন এইসব ব্যাপার নিয়ে আরও বেশি, প্লিজ কমেন্ট করে জানান, আমরাও জানতে চাই। চলে যাব আজকের পরবর্তী অভিজ্ঞতায়। পাঠিয়েছেন মৌসুমি, এবং মৌসুমিদি কিন্তু আমাদের সাথে এর আগেও একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। এটা তার দ্বিতীয় অভিজ্ঞতা, এবং ঠিক কী ঘটনা ঘটেছিল তার পরিবারে, চলুন শুনিয়ে ফেলি। নমস্কার। আমার ছোট শ্যালক 2011 সালের 12ই সেপ্টেম্বর রাত 11টা নাগাদ কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে একটা দুর্ঘটনার সম্মুখীন হন। বটতলা থানা থেকে আমাদের কলকাতা মেডিকেল কলেজে আসার জন্য বলা হয়। আমি, আমার স্বামী এবং আমার এক আঙ্কেল ইন ল সেখানে ছুটে যাই। আমরা সেখানে যাওয়ার পর আমার ছোট শ্যালককে আমরা মৃত অবস্থায় পাই। শেষে পোস্টমর্টম করে পরের দিন সন্ধ্যে 6টার সময় তার দেহ আমাদেরকে দেয়া হয়, এবং তারপর তার শেষকৃত্য করা হয়। যেহেতু এটা একটা অপ্রাকৃতিক মৃত্যু ছিল, তাই চতুর্থ দিনেই শ্রাদ্ধ করা হয়েছিল। সব কিছুই নিখুঁতভাবে হয়। কিন্তু 1 মাস পর থেকেই আমরা লক্ষ্য করলাম যে আমার ছেলে, যার বয়স তখন মাত্র 6 বছর, কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে কোনো কারণে সে অসুস্থ, তাই বিভিন্ন রকম ওষুধ খাওয়ানো হয়, ডাক্তার দেখানো হয়। কিন্তু সমস্ত ওষুধ যখন ব্যর্থ হয়, তখন আমরা আমাদের পারিবারিক যে পুরোহিত, ওনার সাহায্য নিলাম। তিনিও ব্যর্থ হলে অবশেষে আমরা তাকে নিয়ে যাই মৌলালি পীর বাবার মাজারে। সেখানে তাকে পবিত্র জল দেওয়া হয়েছিল এবং কিছু প্রার্থনা করা হয়। প্রায় 3 মাস বাদে আমার ছেলে সম্পূর্ণভাবে সুস্থ হয়। এবার এরপর 6 মাস পরের ঘটনা। আমার সেই মৃত শ্যালকের আত্মা আমাদের বাড়িতে একদিন হাজির হয়। হ্যাঁ, ঠিক শুনছেন। রাত তখন প্রায় ওই 1টা। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই তাকে দেখতে পাই। তার সারা শরীরে রক্ত, এবং সে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, যেটা আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে কিছু বোঝানোর। তাকে দেখে আমরা পাথর হয়ে গেছিলাম। আমরা আমাদের শরীর নাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই শরীরকে নাড়াতে পারছিলাম না। এইভাবে তাকে দেখা প্রচণ্ড ভয়ের ব্যাপার ছিল। আমরা প্রায় আমাদের শ্বাস হারিয়ে ফেলেছিলাম। এক্স্যাক্টলি 5 মিনিট পর ও হঠাৎ করেই আমাদের সামনে থেকে ভ্যানিশ করে যায়, এবং ধীরে ধীরে আমরাও নর্মাল হয়ে যাই। আজ পর্যন্ত সেই দিনের কথা ভাবলে প্রচণ্ড ভয় হয়। শুধু একটাই জিনিস ভাবি, শ্রাদ্ধ শান্তি সবকিছুই ঠিকঠাক হয়েছিল, তাহলে ও ফিরে কেন এসেছিল, এবং ফিরে এসে ঠিক কি বোঝাতে চাইছিল? আর আমার ছেলের শরীর হঠাৎ করে খারাপই বা হলো কেন? এই প্রশ্নের উত্তর আজও পাইনি। শুনলেন আজকের দুখানা এক্সপিরিয়েন্স, এবং এই দুটো অভিজ্ঞতাই ওই একটা জিনিসই বোঝায়, হয়তো কোনো শেষ ইচ্ছে বা কোনো টান। আমরা নিজেদের কাছের মানুষকে কখনোই যেতে দিতে চাই না। তারা যখন চলে যায় প্রচণ্ড আমরা দুঃখ পাই, তখন আমরা ভাবি যে আবার যদি তারা ফিরে আসতেন কতই না ভালো হতো। কিন্তু সত্যি যখন তারা ফিরে আসেন, সেটা কিন্তু মোটেও আনন্দের হয় না, তার সাথে মিশে থাকে ভয়। এবং এই দুটো অভিজ্ঞতাতেও কিন্তু ঠিক একই জিনিসটাই আমরা শুনলাম। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত, নিজেদের ফিডব্যাক অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আপনাদের অভিজ্ঞতা কিন্তু চাই। আপনারা যদি এক্সপিরিয়েন্স না পাঠান, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এগোতে পারবো না, এবং আমাদের এই চ্যানেল কোনোভাবেই বড় হবে না।
আমি কখনোই আপনাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলি না, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। আমার ইচ্ছেটা একটাই, একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করা যেটা শুধুমাত্র আমার চ্যানেল হবে না, যেটা হবে আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা সবাই নিজেদের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এমন কিছু এক্সপিরিয়েন্স যেটা আমাদের সারা জীবন মনে থাকবে, বা এমন কোনো এক্সপিরিয়েন্স যা আপনার মনে দাগ কেটেছে, ব্যাস এইটুকু মাথায় রাখলেই হবে। আবারও যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস আবারও বলছি, story with joe@gmail.com। সমস্ত রকম ডিটেলস কিন্তু আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। এবং যদি আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চান, ফেসবুক পেজ তো রয়েছে, এছাড়াও রয়েছে ইনস্টাগ্রাম, যে কোনো জায়গা থেকে মেসেজ করবেন, আমি সবসময় উত্তর দেব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। আজকের মতো গল্প, আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। লেকিন জানে সে পেহলে ফের ওই বাত, এটা রেডিওতে রোজ বলি, প্লিজ নিজের খেয়াল রেখো, নিজের ফ্যামিলির খেয়াল রেখো, বেশি করে জল খেও, কোনোভাবেই নিজের বডিকে ডিহাইড্রেট হতে দেবে না। সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মিস মি। বাই।